আবার এক নতুন যুদ্ধের দামামা বাজছে পৃথিবীতে। এবার দক্ষিণ পূর্ব এশিয়া। প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্তে শুরু হয়েছে ভয়াবহ সংঘর্ষ। মৃত্যু, আতঙ্ক আর লাখো মানুষের ঘরছাড়া হয়ে যাওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা কেন বাড়ছে? কী কারণে এই সংঘাত এত তীব্র হয়ে উঠছে? আজ আমরা এই বিষয়ে বিস্তারিত জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ আজকের নয়, এর ইতিহাস প্রায় এক শতাব্দী পুরনো। 1907 সালে ফরাসি ঔপনিবেশিক শাসনের সময় এই অঞ্চলের সীমান্তগুলো নির্ধারিত হয়েছিল। কিন্তু থাইল্যান্ড এই সীমানা নির্ধারণকে সবসময়ই প্রশ্ন করে এসেছে, বিশেষ করে কিছু বিতর্কিত এলাকার মালিকানা নিয়ে। এই দুই দেশের মধ্যে প্রায় 817 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে বেশ কিছু অংশ আনডিমার্কেটেড বা ডিসপিউটেড। এই বিতর্কিত এলাকাগুলোতেই বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে। এই অঞ্চলগুলো সামরিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং উভয় দেশই সেখানে নিজেদের সার্বভৌমত্ব দাবি করে। এই সীমান্ত বিরোধের অন্যতম প্রধান কারণ হল ঐতিহাসিক প্রা-বিহা মন্দির। একাদশ শতাব্দীর এই শিব মন্দিরটি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের সীমান্তের কাছে দাংগ্রেক পর্বতমালায় অবস্থিত। এই মন্দিরটি স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে উভয় দেশের কাছেই অত্যন্ত পবিত্র এবং জাতীয় গর্বের প্রতীক। 1962 সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রায় দেয় যে মন্দিরটি কম্বোডিয়ার অন্তর্গত। থাইল্যান্ড সেই রায় মেনে নিলেও মন্দিরের আশেপাশে প্রায় 4.6 স্কোয়ার কিলোমিটার এলাকা নিয়ে তাদের দাবি বজায় রাখে। 2008 সালে যখন কম্বোডিয়া মন্দিরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করার চেষ্টা করে, তখন থেকেই উত্তেজনা আবার বাড়তে থাকে এবং বেশ কয়েকবার ভয়াবহ সংঘর্ষ হয়। 2013 সালে আইসিজে পুনরায় রায় দেয় যে মন্দিরের আশেপাশের বিতর্কিত ভূমিও কম্বোডিয়ার অংশ। তবে থাইল্যান্ড এই রায় সম্পূর্ণভাবে মেনে নেয়নি। এরপর থেকেই সীমান্ত এলাকায় মাঝে মাঝেই ছোটোখাটো সংঘর্ষ হয়েছে। 2011 সালে এমনই একটি সংঘর্ষে প্রায় 15 থেকে 20 জন নিহত হয় এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। এই ঐতিহাসিক পটভূমি আমাদের বুঝতে সাহায্য করে যে এই দ্বন্দ্ব শুধুমাত্র ভূমি নিয়ে নয়, বরং জাতীয় গর্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গেও জড়িত। এবার আসি সাম্প্রতিক ঘটনাগুলোর কথায়। 28 মে 2025 সালে এমারাল্ড ট্রায়াঙ্গল নামে পরিচিত বিতর্কিত সীমান্ত অঞ্চলে থাই এবং কম্বোডিয়ান সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে একজন কম্বোডিয়ান সৈন্য নিহতও হন। এরপর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তোলে এবং পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে। জুন মাসে কম্বোডিয়া থাই পণ্য আমদানি বন্ধ করে এবং থাই চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা জারি করে। অন্যদিকে থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। কিন্তু জুলাই মাসের দুটি ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে। প্রথমত, একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন থাই সৈন্য পা হারায়। এরপর 16 জুলাই থাইল্যান্ডের চোংবোক এলাকায় টহল দেওয়ার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে 5 জন থাই সেনা গুরুতর আহত হন। থাইল্যান্ড দাবি করে যে এই মাইনগুলো কম্বোডিয়া সাম্প্রতিক সময়ে স্থাপন করেছে, যদিও কম্বোডিয়া এই অভিযোগ অস্বীকার করে এবং বলে যে এগুলো পুরনো যুদ্ধের অবশিষ্ট মাইন। এই ঘটনার পর থাইল্যান্ড কম্বোডিয়া থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে এবং কম্বোডিয়া রাষ্ট্রদূতকেও বহিষ্কার করে। কম্বোডিয়াও পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের দূতাবাস থেকে কর্মীদের প্রত্যাহার করে এবং থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিম্নতম পর্যায়ে নামিয়ে আনে। 24 জুলাই 2025-এ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। থাই কর্মকর্তারা দাবি করেন যে কম্বোডিয়ান সেনারা তা মুয়েনথম এবং তা মুয়ানথম মন্দিরের কাছে সামরিক ঘাঁটি এবং বেসামরিক এলাকার দিকে রকেট নিক্ষেপ করে। থাইল্যান্ড আরও অভিযোগ করে কম্বোডিয়ান বাহিনী BM-21 রকেট লঞ্চার ব্যবহার করেছে এবং সুরিন প্রদেশের ফানম ডং রাক হাসপাতাল সহ বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর জবাবে থাইল্যান্ড F-16 যুদ্ধবিমান ব্যবহার করে কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় এবং আর্টিলারি ফায়ার করে। উভয় পক্ষ থেকেই ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
কমপক্ষে 16 জন নিহত হন, যার মধ্যে 14 জনই থাই বেসামরিক নাগরিক। কাম্বোডিয়ার একজন সৈন্যও নিহত হন। লক্ষাধিক মানুষ সীমান্ত এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। কাম্বোডিয়া অবশ্য দাবি করেছে যে থাই বাহিনী প্রথমে বিমান হামলা চালায় এবং তাদের ভূখণ্ডে বোমা বর্ষণ করে। কাম্বোডিয়া আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছে এবং ইউএন সিকিউরিটি কাউন্সিলে এই বিষয়ে একটি জরুরি বৈঠকের আহ্বান করেছে। তবে এই সংঘাতের পেছনে শুধু সীমান্ত বিরোধী নয়, রাজনৈতিক এবং জাতীয়তাবাদী উত্তেজনাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কাম্বোডিয়া কার্যত একটি একদলীয় রাষ্ট্র। বিগত 4 দশক ধরে কাম্বোডিয়া অথরিটেরিয়ান লিডার হুন সেন দ্বারা শাসিত ছিল। 2023 সালে তার ছেলে হুন ম্যানেটকে তিনি ক্ষমতা হস্তান্তরিত করেন। হুন ম্যানেট তার বাবার ছায়ায় শাসন করেন এবং তার স্বাধীন ক্ষমতার কোনো ভিত্তি নেই। হুন সেন বর্তমানে সিনেটের প্রেসিডেন্ট এবং এখনও দেশের প্রভাবশালী নেতা। তিনি এই সংঘাতকে জাতীয়তাবাদ জাগানোর জন্য ব্যবহার করছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী হুন ম্যানেট এখনও তার নিজস্ব ক্ষমতার ভিত্তি গড়ে তুলতে পারেননি। এই সংঘাত হুন সেনের জন্য একটি সুযোগ হতে পারে তার ছেলের নেতৃত্বকে জনপ্রিয় করার। অন্যদিকে থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতা এই সংঘাতকে আরও জটিল করেছে। কিছুদিন আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়তংতার্ন সিনাওয়াত্রার একটি ফোন কল ফাঁস হয়েছিল, যেখানে তিনি হুন সেনের সাথে কথা বলছিলেন। তিনি হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করেন এবং থাই সেনাবাহিনীর সমালোচনা করেন। একজন সিনিয়র থাই সামরিক কমান্ডার সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। হুন সেন পায়তংতার্নের বাবা প্রভাবশালী প্রাক্তন নেতা থাকসিন সিনাওয়াত্রার পরিবারের একজন পুরনো বন্ধু ছিলেন বলে জানা যায়। এর ফলে সমালোচকরা তাকে তার দেশের স্বার্থের আগে ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দেওয়ার অভিযোগ করেছেন। ফাঁস হওয়া ফোনালাপের ফলে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়। কাম্বোডিয়ার প্রতি তার নরম মনোভাবের কথা উল্লেখ করে তার সরকারের দ্বিতীয় বৃহত্তম অংশীদার ভুমজাই থাই পার্টি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে পায়তংতার্নের ফিউ থাই পার্টির নেতৃত্বাধীন জোটও দুর্বল হয়ে পড়েছে। পায়তংতার্ন ক্ষমা চেয়েছেন এবং যুক্তি দিয়েছেন যে তার এমন মন্তব্য ছিল একটি আলোচনার কৌশল মাত্র। এর ফলে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়। এই ঘটনা থাইল্যান্ডের সামরিক বাহিনী এবং সরকারের মধ্যে দ্বন্দ্বকে আরও প্রকট করে। থাই সামরিক বাহিনী থাইল্যান্ডের অত্যন্ত শক্তিশালী এবং প্রায়শই রাজনীতিতে হস্তক্ষেপকারী একটি প্রতিষ্ঠান। এই মুহূর্তে সেনাবাহিনী যা চায় তার সাথে চলা ছাড়া সরকারের হাতে আর কোনো বিকল্প নেই। এই সংঘাতের আরেকটি দিক হলো আন্তর্জাতিক প্রভাব। থাইল্যান্ড এবং কাম্বোডিয়া দুটোই আঞ্চলিকভাবে আসিয়ানের সদস্য, যারা শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির পক্ষে। কিন্তু এই সংঘাত আসিয়ানের দুর্বলতাকে তুলে ধরেছে। আর এই সুযোগে চীন এবং আমেরিকা দুজনেই নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য ফায়দা তুলতে চাইছে। এছাড়া অর্থনৈতিক চাপও এই সংঘাতে ভূমিকা রাখছে। আমেরিকার আগামী 1 আগস্ট থেকে 36% শুল্ক আরোপের হুমকি দুই দেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে সীমান্ত সংঘাত জাতীয়তাবাদী আবেগ জাগিয়ে অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরানোর একটি উপায় হতে পারে। থাইল্যান্ড এবং কাম্বোডিয়ার এই সংঘাত একটি জটিল সমস্যা, যার মূলে রয়েছে ঐতিহাসিক সীমান্ত বিরোধ, জাতীয়তাবাদ এবং রাজনৈতিক অস্থিরতা। যদিও দুই দেশের নেতারা শান্তিপূর্ণ সমাধানের কথা বলছেন, তবে বর্তমানে পরিস্থিতি খুবই সংবেদনশীল। উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে এবং সীমান্তে সামরিক সংঘাত অব্যাহত রয়েছে। এই সংঘাত যদি আরও বৃদ্ধি পায়, তবে তা কেবল এই দুই দেশের জন্যই নয়, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। প্রাচীন শিব মন্দিরের মালিকানা এবং অচিহ্নিত সীমান্ত অঞ্চল নিয়ে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার দীর্ঘদিনের বিরোধ বারবার সংঘাতের জন্ম দিয়েছে। সাম্প্রতিক এই সংঘর্ষ অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে এবং এর ফলে মানবিক বিপর্যয়ও দেখা গেছে। আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং উভয় পক্ষের সদিচ্ছা ছাড়া এই সংঘাতের স্থায়ী সমাধান কঠিন। আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের থাইল্যান্ড এবং কাম্বোডিয়ার সাম্প্রতিক সংঘাতের মূল কারণ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।